প্রিয়ার কাণ্ড দেখে চমকে গেল শ্যামলী আর অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী আকাশের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই আকাশ আসলে, আকাশের ফোনে ফোন আসলেই আকাশ কথা বলতে থাকে। তখন শ্যামলী বলে, আবার কার সাথে কথা বলছে? ঠিক তখনই শ্যামলীকে অপরাজিতা ফোন করে। অপরাজিতা ফোন করে বলতে থাকে, শ্যামলী তুমি কোথায়? এখনই তুমি বাড়িতে আসো। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আমার তো ছুটি হয়নি। তখন অপরাজিতা বলতে থাকে, সে যাই হোক না কেন, তোমাকে আমি ০.৫ ঘন্টা সময় দিলাম, ০.৫ ঘন্টার মধ্যে বাড়িতে আসবে। এ বলে ফোনটা রাখলেই তখনই শ্যামলী ভাবতে থাকে, আচ্ছা বাড়িতে আবার কিছু হলো নাকি? তারপর আকাশের কথা মনে পড়লেই পিছন দিকে তাকিয়ে দেখে আকাশ নেই। তখনই মন্দার আসে। আর এসে বলতে থাকে, কিরে শ্যামলী, নিশ্চয়ই তুই সবকিছু বলে দিয়েছিস? তখন শ্যামলী বলে, না রে, যে সময় কথা বলতে যাব ঠিক সেই সময় ম্যাডাম ফোন করেছে। তারপরে ব্যাস, এখন দেখি নেই। তখন মন্দার বলে, বেরিয়ে গেছে তো, গাড়ি নিয়ে হয়তো অনেক দূর চলেও গেছে। তখনই শ্যামলী বলতে থাকে, কি জানি ম্যাডামের আবার কি দরকার বললো, ম্যাডাম ফোন করে যেতে বললো। তখন মন্দার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কালকে তো রেজিস্ট্রি, তাহলে চল ম্যাডামের সাথে কথা বলবি গিয়ে, আবার কি হয়েছে গিয়ে দেখ। তারপরে ওরা বাড়ি চলে যায়। ওইদিকে দেখা যাবে শ্যামলী অপরাজিতাকে গিয়ে বলতে থাকে, ম্যাডাম কি হয়েছে বলুন। ঠিক তখনই অপরাজিতা বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুমি আমাকে সবটা বলবে এখন। তোমাকে অনির দিব্যি, তোমার সিঁদুরের দিব্যি। যা শুনে শ্যামলী পুরো চমকে যায়। তারপরে অপরাজিতা বলতে থাকে, তুমি বলো, অহনা কি করছে? কেন তুমি সেদিন আমাকে এই কথাটা বললে? তখনই শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আমি যদি সব কথা বলি আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না তো? তখন অপরাজিতা বলে, বলো, সবটা বলো। তখন শ্যামলী বলতে থাকে, আমি যদি বলি যে অহনা অন্য একটা ছেলের সাথে প্রেম করছে, তাহলে কি আপনি আমার কথাটা মানবেন? যা শুনে অপরাজিতা পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে প্রতিম প্রিয়ার কথা ভাবতে থাকে। আর প্রিয়ার বিয়ে হয়ে যাবে যে মনে করেই খুব কষ্ট পেতে থাকে। আর বলতে থাকে, না আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। ঠিক তখনই কল্পনা করতে থাকে যে প্রিয়া সিঁদুর পরে বিয়ের পরে ওর সামনে এসে দাঁড়িয়েছে। তখনই প্রতিম ওর সেই ফেস দেখে কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, না প্রিয়া, আমি তোকে অন্য কারো হতে একদম দেখতে পারবো না, দেখতে পারবো না। আমি যা করার আজকেই করব। আমাকে এই জীবন শেষ করে দিতেই হবে। না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ঠিক তখনই প্রিয়ার কাছে আসে। প্রিয়ার কাছে এসে প্রিয়াকে ধরে। তখনই প্রিয়া অবাক হয়ে যায় প্রতিমকে দেখে। তখন প্রতিম বলতে থাকে, প্রিয়া। তখন প্রিয়া বলতে থাকে, বল। তারপর প্রতিম বলতে থাকে, আচ্ছা তুই আমার সাথে মরতে পারবি? যা শুনে প্রিয়া অবাক হয়ে যায়। তারপরে প্রিয়া বলতে থাকে, কি বলছিস তুই? তখন প্রতিম বলতে থাকে, হ্যাঁ রে প্রিয়া, আমি তো বাঁচবো না, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বিশ্বাস কর। এই যে তোর বিয়ে হয়ে যাচ্ছে সেটা আমি কিছুতেই মানতে পারবো না, তুই অন্য কারো হয়ে যাবি সেটাও আমি কিছুতেই মানতে পারবো না। তাই আমি নিজেকে শেষ করে দেব। আজকে আমি নিজেকে শেষ করে দেব। তখন প্রিয়া বলতে থাকে, কি বলছিস প্রতিম তুই এটা? কি বলছিস? তখন প্রতিম বলতে থাকে, হ্যাঁ, দেখ, তুইও যেটা করছিস সেটা তো আমি জানি, সেটাও এক ধরনের মৃত্যু। তুই যে আর অন্য কারোকে বিয়ে করবি সেটা তো তুই জীবনে মেনে নিতে পারবি না। তাই তোর এই মৃত্যু আমি দেখতে পারবো না। তাই আমি আজকে নিজেকে শেষ করে দেব। শেষ করে দেব, আমি এখনই ছাদে যাচ্ছি। আমি ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেব। কিছুতেই আমি তোর বিয়ে দেখতে পারবো না। তাই নিজেকে তুই জীবিত রাখার চেষ্টা করিস প্রিয়া। এই বলে প্রতিম চলে যেতে লাগলেই তখন প্রিয়া বলতে থাকে, আচ্ছা মরতেই যখন হবে তাহলে অন্য কারোর সাথে মরবো কেন? অন্য কারো জীবনের সাথে কেন জড়াবো নিজেকে? তখন এই কথা শুনে প্রতিম অবাক হয়ে যায়। তখন প্রতিম বলতে থাকে, প্রিয়া। তখন প্রিয়া বলে, হ্যাঁ, যখন দুজন একসাথে বাঁচতেই পারবো না তাহলে একসাথে মরবো, সেটাই সই। তখন এই কথাতেই প্রতিম বলতে থাকে, কি বলছিস তুই, ভেবে বলছিস? তখন প্রিয়া বলে, হ্যাঁ প্রতিম, আমি ভেবে বলছি। যেহেতু আমরা বেঁচে থাকলে এক হতে পারবো না, তাহলে মরে গিয়ে আমরা এক হব। চল, এখনই আমরা একসাথে মরে যাব। এই বলে ছাদে যেতে থাকলেই তখনই দেখা যাবে টুম্পা ছাদে যেতে লাগে। তখন প্রতিম বলতে থাকে, না বাড়িতে হবে না, আর আজকে তো হবে না। তখন প্রিয়া বলতে থাকে, তাহলে? তখন প্রতিম বলে, কালকে। কালকে রেজিস্ট্রি তো সবাই ব্যস্ত থাকবে। কালকেই আমরা অন্য কোথাও গিয়ে একদমই নিজেরা নিজেদেরকে শেষ করে দেব। বেঁচে তো আর থাকতে পারবো না একসাথে, তাহলে মরেই সই। তখনই প্রিয়া বলতে থাকে, হ্যাঁ। ওইদিকে দেখা যাবে শ্যামলীর কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। তারপর অপরাজিতা বলে, কি, আমার ছেলেটাকে অহনা এমন ভাবে ঠকাচ্ছে? না, এটা আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। আমি এখনই অনেকে গিয়ে সবটা বলে দেবো, সবটা বলে দেবো। তখন শ্যামলী বলে, দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? স্যারকে বলতে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? তখন অপরাজিতা বলে, যে তুমি বললে। তখন শ্যামলী বলতে থাকে, এটাই তো, আমি অনেকবার স্যারকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু স্যার কিছুতেই আমার কথা শোনেনি, আরো উল্টা আমাকে দোষারোপ করেছে আমি নাকি ওনাদের সম্পর্ক ভেঙে দিতে চাই। তাই কোনো প্রমাণ ছাড়া স্যারকে কিচ্ছু বলা যাবে না।
তখন অপরাজিতা বলতে থাকে, আমার কথা উনি বিশ্বাস করবে, আমি জানি উনি বিশ্বাস করবে। তখন শ্যামলী বলতে থাকে, যদি আপনাকে জিজ্ঞাসা করে যে কোথা থেকে শুনেছেন, যদি আমার নাম বলেন তাহলে হয়ে যাবে। স্যার এসে আমাকে দু একটা খারাপ কথা শোনাবে, তারপরে তারপরে কিছুই বিশ্বাস করবে না। তাই প্রমাণ লাগবে ম্যাডাম, প্রমাণ লাগবে। তাই প্লিজ এসবের মধ্যে না আমি নেই। তখন অপরাজিতা বলে, প্লিজ শ্যামলী, এটা করো না। তুমি কিন্তু স্বার্থপর হয়েও না। তুমি ভুলে যেও না উনি তোমাকে অন্ধকার জগৎ থেকে নিয়ে এসেছিল। তখন শ্যামলী বলতে থাকে, না ম্যাডাম, আমি ভুলে যাইনি, আমি অকৃতজ্ঞ নই। আমি যদি অকৃতজ্ঞ হতাম তাহলে অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে যেতাম। তা তো আমি করিনি। উল্টো আরো আপনার ছেলের ফেলে যাওয়া সব কাজ আমি নিজের কাঁধে নিয়ে নিয়েছি। এই সংসারে ব্যবসা সবকিছু আমি দেখছি। এই সংসারের ভার আমি নিয়েছি। আমি অকৃতজ্ঞ নই ম্যাডাম। তখনই অপরাজিতা বলতে থাকে, প্লিজ শ্যামলী, এরকম করো না। উনি তো তোমার হাজবেন্ড। তুমি এরকম করো না। আমার ছেলেটাকে আমি আর কষ্ট পেতে দেখতে পারবো না। আমি একটা ছেলেকে হারিয়েছি, তাই উনিকে আমি আর হারাতে পারবো না। তাহলে আমিও বাঁচবো না শ্যামলী। প্লিজ তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, তুমি আমাকে সাহায্য করো। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম, আমাকে স্যার একদম বিশ্বাস করে না। আর তাছাড়া আমি একদম চাই না স্যারের এই ব্যাপারে কোনো কিছু বলতে। তখন অপরাজিতা বলতে থাকে, আমি তোমার কাছে হাত জোড় করছি শ্যামলী, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনি এরকম ভাবে বলবেন না। আপনি বললে কি আমি না করতে পারি বলুন? তবে হ্যাঁ, এই সব কিছুতে আপনাকে আমার সাথে থাকতে হবে। যা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। তারপর অপরাজিতা বলতে থাকে, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি শ্যামলী, সবকিছু। তারপরে দেখা যাবে ওইদিকে সকাল হয়ে যায়। রেজিস্ট্রির দিন সবাই তোড়জোড় করতে থাকে রান্নাবান্না নিয়ে। ঠিক তখনই অপলা প্রিয়ার মাকে বলতে থাকে, রান্নাবান্না করতে হবে তো, ছেলের বাবা মা আসবে, তাদেরকে কি আর না খাইয়ে পাঠানো যাবে? তখনই প্রিয়ার মা বলতে থাকে, হ্যাঁ সেজন্য তো সব আয়োজন করছি। তখনই শ্যামলী সেখানে চলে আসে। তখন অপরাজিতা বলতে থাকে, শ্যামলী, যাবে না? চলো, অহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে তো। তখন শ্যামলী বলে, কি করে ম্যাডাম? আজকে তো এখানে রেজিস্ট্রি, একটা অনুষ্ঠান, এটা ছেড়ে আমরা কি করে যাব? তখন অপরাজিতা বলতে থাকে, শোনো, আমরা থাকলেও এই অনুষ্ঠানটা হবে, আর না থাকলেও হবে। তা থেকে চলো, যেটা আমাদের জরুরি দরকার সেখানে আমাদেরকে যেতে হবে। তখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি রেডি হন, আমি আসছি। এই বললেই তখনই প্রিয়া আসে। প্রিয়া এসে ওর মাকে বলতে থাকে, মা, আমি পার্লারে গিয়ে চুলটা শ্যাম্পু করে আসি। তখন প্রিয়া মা বলতে থাকে, পার্লারের লোক বাড়িতে চলে আসবে, ঠিক আছে, যা যা দরকার সব করে দিয়ে যাবে। তখন প্রিয়া বলে, মা তাহলে ফোনটা দাও, আমি ফোন করে দেখি কখন আসবে। তখন প্রিয়া মা বলতে থাকে, না প্রিয়া, যদি ওরা না আসে তাহলে এই অবস্থায় তোকে রেজিস্ট্রি করতে হবে। তুই সইটা না করা পর্যন্ত তুই কোনো ফোন হাতে পাবি না। এই বলে প্রিয়ার মা চলে গেলে প্রিয়া মন খারাপ করে বসে পড়ে। তখন সে মনে 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 বলতে থাকে, ইস, রেজিস্ট্রির আগে মেয়েটা একটু ওর প্রতিম দাদার সাথে কথা বলতো, তাও বলতে পারলো না, কি করব। তারপর প্রিয়ার মা শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, কতটুকু ময়দানে বসে দেখে যাও তো। তারপরে শ্যামলী নিজের ফোনটা ডাইনিং টেবিলের উপরে রেখে দেখতে যায়। তারপরেই শ্যামলী ওইদিকে কাজে ব্যস্ত। তখনই প্রিয়ার চোখ পড়ে শ্যামলীর ফোনের দিকে। তারপরে শ্যামলীর ফোনটা লুকিয়ে সেটা নিয়ে উপরে চলে যায়। তারপর প্রতিমকে ফোন করলে প্রতিম বলতে থাকে, হ্যাঁ প্রিয়া বল। তখনই প্রিয়া বলতে থাকে, আসলে শ্যামলীদের ফোনটাই নিয়ে নিয়েছি, তা আমরা কখন বের হব? তখন প্রতিম বলে, প্রিয়া, আরেকটু ভাই ভেবে দেখ। তখন প্রিয়া বলে, না প্রতিম, যা ভাবার তা ভাবা হয়ে গেছে। তারপর প্রতিম বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ওরা কোথায় যাবে সবটা ঠিক করে নেয় প্রিয়ার প্রতিম। ওইদিকে দেখা যাবে শ্যামলী নিজের ফোন খুঁজতে থাকে, কিছুতে পায় না। তখন রোহিণী আসলে রোহিণীকে বলতে থাকে, আচ্ছা রোহিণী দিদি, আমার ফোনে একটা ফোন করো তো। তখন রোহিণী ফোন করলে বলতে থাকে, শ্যামলী, তোমার ফোনটা তো ব্যস্ত, তুমি কোথায় রেখেছো? তখনই শ্যামলী মনে পড়ে যায় প্রিয়ার কথা, আর বলতে থাকে, ও প্রিয়া দিদির কাছে মনে হয় আমার ফোন। সেটা অনিকেত শুনে ফেলে। অনিকেত শুনেই প্রিয়ার মাকে বলতে থাকে, কাকিমণি, প্রিয়া কোথায়? তোমাকে যে বলেছিলাম চোখে চোখে রাখতে, সেটাও রাখতে পারোনি। এই বলে প্রিয়াকে খুঁজতে চলে যায়। তখন শ্যামলী আর রোহিণী প্রিয়াকে খুঁজতে থাকে আর বলতে থাকে, না না, প্রিয়া দিদিকে পেলে সমস্যা হয়ে যাবে। তারপরে দেখা যাবে অনিকেত ডাকতে থাকে প্রিয়াকে। ওইদিকে প্রিয়া ফোনে কথা বলেই অনিকেতের সামনে যায় ফোনটা নিয়ে, বলতে থাকে, নে, শ্যামলীর ফোনটা সামনে পেয়েছিলাম, একটু লোভ লেগেছিল তাই কথা বলে নিয়েছি। তখন অনিকেত রাগারাগি করলেই প্রিয়া হাসতে থাকে আর বলতে থাকে, তুই আমাকে ধমকাচ্ছিস, শাসন করছিস? কে জানে একটু পরে কি হতে পারে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী, অনিকেত আর রোহিণী। তখনই প্রিয়া হাসতে থাকে আর বলতে থাকে, আর শাসন নাও করা লাগতে পারে, বুঝতে পেরেছিস? আর ফোনটা লাগবে না রে, ফোনটা লাগবে না। কখন যে কি হবে কেউ বলতে পারবে না। তখন এই কথা বলে প্রিয়া সেখান থেকে চলে গেলে শ্যামলী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, প্রিয়া দিদি এরকম করে কথা বলে গেল কেন? কি হয়েছে প্রিয়া দিদি? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।